দেখেন এই ছবিটা দেখে যদি বুঝতে পারেন যে আমাদের আসলে তিন টাইপের সিস্টেম আছে, রাইট? তিন টাইপের সিস্টেমটাকে আমরা এভাবে করে একটা ফ্লাক্সের মাধ্যমে দেখাইছি, বাট আমাদের এটাকে মানে ডেসক্রাইব করছি যে সিস্টেমটা কিভাবে কাজ করে। এখন সিস্টেমের প্রপার্টিজ আছে, ওকে, বৈশিষ্ট্য। তো এই ধরেন যে একটা সিস্টেম কি এরকম আচরণ করে, তার মধ্যে কি গুণ আছে, কি দোষ আছে, মানে তার যে প্যারামিটারস গুলো দিয়ে আমরা তাকে জাজ করি, এইটা দিয়ে আমরা যখন হলো গিয়ে তার ফিজিক্যাল কন্ডিশন ডেসক্রাইব করতে পারবো। ধরেন আমি যদি বলি বরফ, পানির একটা ফর্ম হলো গিয়ে বরফ, বুঝতে পারছেন? মানে আমি এখন একটা মানুষ পাঞ্জাবি পরে থাকলে পাঞ্জাবিওয়ালা, কোট প্যান্ট পরে থাকলে হলো অফিসার, পয়না বোঝার চেষ্টা করে, কিন্তু মানুষ তো আমি সেম আছি। তো মলিকুল আমার হলো গিয়ে H2O, বেসিক মলিকুল। সেই পানিটাকে আমরা কি করতেছি, ঠান্ডা করে বরফ বানাচ্ছি। আন্তঃআণবিক কি হচ্ছে, শক্তি বেড়ে যাচ্ছে, মানে আন্তঃআণবিক কি শক্তি বেড়ে যাচ্ছে, দূরত্ব কমে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে বলেন, এই যে তাদের দূরত্ব এবং এটা কমে ফেলে, তাদের স্ট্রাকচার চেঞ্জ হলো। এটা কি নরমাল থেকে প্রিভিয়াস কন্ডিশন থেকে চেঞ্জেস না? পানি থেকে বরফটা একটা অন্য একটা ক্রিস্টাল ফর্মে হয়ে গেল না? এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জ হলো কি হলো বলেন, তার যে ফিজিক্যাল কন্ডিশনটা চেঞ্জ হলো, তাদের যে আলটিমেটলি ওভারঅল স্টেটটা চেঞ্জ হলো, এটাকে আমরা বলি তার প্রপার্টিজ। তো সেম ভাবে হলো কি আমাদের যে বিহেভিয়ার, ক্যারেক্টারিস্টিক্স, তাদের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, প্যারামিটার গুলো আছে, এভাবে করে আমরা কি করতে পারি, এই প্রপার্টিজ গুলো আসলে বলতে পারি। তো প্রপার্টিজ গুলোকে আবার there are 8 properties describing the behavior of a system, ঠিক আছে? এগুলোকে বলা হয়েছে আপনার প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এনট্রপি, ইন্টারনাল এনার্জি, এনথালপি, গিবস ফাংশন, হেলমহোলটজ ফাংশনস। তো আলটিমেটলি আমরা কিন্তু যাই করি না কেন ওই শেষে গিয়ে এই তিনটাতে আটকে থাকবো। কোনটা বলেন? একটা হলো প্রেসার, টেম্পারেচার আর ভলিউম, ঠিক আছে? এগুলো আসলে মেজার করতে পারবো। সিস্টেমের মধ্যে যে এলিমেন্টটা থাকে না কেন আমরা তো প্রেসার মাপতে পারবো, ঠিক আছে? তার টেম্পারেচারটা মাপতে পারবো, আর যেই আকার ধারণ করে থাকবে সেই ভলিউমটা মাপতে পারবো। ওকে, এইখানে কিছু বাংলা কথা লেখা আছে, আমি এইজন্য আর এদিকে যাচ্ছি না। তো এই ফিজিক্যাল প্রপার্টিজ কি, কয়টা প্রকারভেদ আছে, হ্যাঁ, 1 আর 2 জন্য এগুলো আসতে পারে, এখান থেকে বড় কোশ্চেন কোনো আসবে না। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আচ্ছা, তো একদম বেসিক যে থার্মোডায়নামিকের যে প্রপার্টিজ গুলো আছে, এটাকে আসলে দুই ক্লাসে ভাগ করছে, দুইটা জেনারেল ক্লাসে। একটা হলো ইন্টেনসিভ, আর এটা কি বলেন, এক্সটেনসিভ। তো ইন্টেনসিভ এক্সটেনসিভ কিভাবে কাজ করে দেখেন। ধরেন কেমনে বুঝছেন, আচ্ছা এই দেখেন, ধরেন একটা ফিজিক্যাল প্রপার্টি অফ সিস্টেম দ্যাট ডাজ নট ডিপেন্ড অন দ্য সিস্টেম সাইজ অর দ্য অ্যামাউন্ট অফ দ্য ম্যাটার ইন দ্য সিস্টেম। আমি আমার একটা সিস্টেম বিল্ড করতেছি, যে সিস্টেমের মধ্যে কি বলেন, যেটা হলো গিয়ে তার সাইজ এবং কি পরিমাণ অ্যামাউন্ট আছে তার উপর নির্ভর করে না, এটা কি বলতেছে, এটাকে ইন্টেনসিভ। আর এক্সটেনসিভ হলো গিয়ে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের কি ওই সিস্টেমের সাইজ কেমন হবে, মানে সিস্টেমের সাইজটা কিরকম এবং তার মধ্যে কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে এটার উপর নির্ভর করে। তো যখন আপনি নির্ভরতার উপর ডিপেন্ড করতে যাবেন, তখন আসলে আপনি বলতে পারবেন যদি নির্ভর করে না তাহলে ইন্টেনসিভ, আর যদি নির্ভর করে তাহলে আলটিমেটলি সেটা এক্সটেনসিভ, ঠিক আছে? তো আমাদের এক্সটেনসিভটা একটু ইম্পর্টেন্ট কেন আমি বলি, কারণ নির্ভর করতে গেলে কিন্তু ব্যাপারগুলো চলে আসে। যেমন আমি যদি একটা পার্টিকুলার ফ্লাক্সের মধ্যে পানি নিই, হ্যাঁ, যদি সেটা হলো গিয়ে আপনার স্টিলের হয়, আমি তাকে হিট দিই, বুঝেন? কিন্তু আমার কিন্তু স্টিলের যে মানে ক্যানটা আছে, পাতিলটা আছে, ওটা কিন্তু একটু সম্প্রসারিত হয় হিটের জন্য। পরে হিট সরে গেলে হালকা একটু আবার সংকুচিত হয়ে আগের পজিশনে ফিরে আসে, কিন্তু ইনিশিয়ালি একটা সম্প্রসারিত হয় সামান্য পরিমাণ। ডেল থিটার জন্য কি হয়, ডেল এল হয়, পড়ছেন না? দৈর্ঘ্য সংকোচন, তারপর হলো গিয়ে দৈর্ঘ্য প্রসাঙ্ক সহ রো এল বাই এ, হ্যাঁ হ্যাঁ, তারপর হলো গিয়ে আপনার তাপমাত্রা প্রসাঙ্ক গুণিত বা সহগ, এগুলো পড়ছেন ঠিক, এক্স্যাক্টলি বাংলা নামগুলো মনে নেই। তো এই জিনিসগুলো আসলে তখন ডিপেন্ড করে, কারণ কি বলেন, কারণ হলো গিয়ে আমাদের এগুলোর উপর নির্ভর করে যে আমার তার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি কিরকম হবে। আপনার যদি পানি থাকে, পানিকে যদি আপনি হিট দেন, পানির মলিকুলগুলো দেখেন বুদ 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 করে শুরু করে লাফালাফি করে, তো একটা জিনিস কখন লাফালাফি করে, যখন সে এনার্জি পায়। তো এনার্জি পায় কথাটা মানে কি, লাফালাফি করছে মানে কি, তার একটা বেগ আছে না, একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে না, এটাকে আমরা কি বলতে পারি, এটা গতিশক্তি না? তো ইংলিশে বলা হয় কাইনেটিক এনার্জি।
তো আলটিমেটলি আপনি হিট দিলে পানির মলিকিউল যখন ছোটাছুটি করবে আপনি বলতে পারেন সেখানে একটা কাইনেটিক এনার্জি আছে। আবার যদি মনে করেন যে হিট গুলো ছেড়ে দিবেন আবার আগের জায়গায় ফিরে আসবে, তাহলে স্থির হয়ে সে আলটিমেটলি পটেনশিয়াল এনার্জি গেইন করতে থাকবে। বুঝতে পারছি? কোন জিনিস স্থির তার মানে অবশ্যই তার মানে এনার্জিও স্থির, কিন্তু আসলে এনার্জি জিরো না, ওখানে আসলে পটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে আছে। কারণ পটেনশিয়াল এনার্জি না থাকে তাহলে আপনি যদি একটা ইটকে ওই নিয়ে আপনি যখন হলো গিয়ে একটা ছয়তলা ছাদে রাখবেন, তখন ইটটা মাথা যদি আপনার নামটা কি ভুলে গেছি পিছনে রাব্বিসা, হ্যাঁ রাব্বির মাথায় ফেললাম তাহলে কিন্তু মরবে না, ঠিক আছে? আমি যদি রাব্বিকে আসলে মারতে চাই তাহলে আমি তার থেকে ইটটা ফেলাইতে হবে। তারপরে ব্যাপার আছে রাখে আল্লাহ মারে কে, ঠিক আছে? তো নাম মরতে পারে, ওই তো মানে আমার যদি আসলে ইন্টেনশন থাকে আমি এখন বলতে পারি আমি 13 তলার মধ্যে ইটটা কেন নিয়ে গেলাম। রাব্বি বলেন আর গতির বেগটা ইয়া হবে, গতির বেগটা কোথা থেকে পালা? আকাশ থেকে পেলাম না আমি হাতের মধ্যে চাপ দিয়ে গতি বের করাইছি কোনটা? না আকাশ থেকে পড়ার যে একটা গতি থাকে স্যার, এটা কোথা থেকে আসলো? এটা তো পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ পটেনশিয়াল এনার্জি। আমি যে একটা এইচ বরাবর নিচ থেকে গেলাম, ঠিক আছে? এটা একটা H1 এটা একটা H2, এটা হলো 6, এটা হলো 13 ফ্লোর, হ্যাঁ, আর এটা হলো রাব্বি। তো এইটা যখন এখানে করে পড়বে রাব্বি মরতেছে না, কিন্তু এখান থেকে যখন পড়তেছে রাব্বি আইসিইউ তে। ঠিক বলছি না? মাথা ফাইটে দেব স্যার। মাথা ফেটে চলে যাবে। কিন্তু কেন এই জিনিসটা হইলো? স্যার কোন পটেনশিয়াল এনার্জি এই জিনিসটা আছে না, এই যে H2 H1 এই যে ডিফারেন্সটা, এটা আলটিমেটলি এইখানে যে একটা এনার্জি ছিল এই এনার্জি থেকে বেশি, ঠিক আছে? এবং এনার্জিটা মানে কি আপনারা পড়ছেন না, EP এটা mgh, এই h এর উপর ডিপেন্ড করে, কারণ ভর তো ফিক্সড, এটার ভর তো চেঞ্জ হয় না। 1 কেজি থাকলে 1 কেজি ইটটা দিয়ে আমি রাব্বির মাথায় ফেলতেছি, আশা করা যায়, ঠিক আছে? অনেক খুশি হয়ে গেছে, তাই না? রাব্বি কি করছে? আচ্ছা 9.8 তো ফিক্সড, তার মানে h ধরে কনস্ট্যান্ট, তার মানে EP আলটিমেটলি কার উপর ডিপেন্ড করে রাব্বি বলেন? এইচ এর উপর স্যার। হাই বোঝা গেছে? হাইট যত বাড়াবো কি করবে? গতিশক্তিটা বৃদ্ধি পাবে। তো গতিশক্তি বৃদ্ধি পাবে এই কারণে, কারণ সেটা তার মধ্যে পটেনশিয়াল এনার্জিটা স্টোর হইছে। আপনি আলটিমেটলি যখন দেখেন অনেক জোরে পড়তেছে, আলটিমেটলি এমন না যে মনে তো পড়ে যাচ্ছে, পানি দিয়ে আসেন যান, অনেক ক্লান্ত আপনি, ঠিক আছে? সো আলটিমেটলি যেটা বলতেছিলাম যে আমাদের এই সিম্বলাইজেশনটা এগুলো আমরা v কে যা আছে আলটিমেটলি আমাদের ইকুয়াল ভলিউম বা এগুলোর উপর ডিপেন্ড করে, হ্যাঁ? এখানে মানে জাস্ট গল্প করার মতো জিনিসগুলো বোঝানোর জন্য। তো ইন্টেন্সিভ প্রপার্টি দেখেন T, টেম্পারেচার, কেন বলেন? মাস হলো এক্সটেন্সিভ প্রপার্টিজ, বলেন কেন? বলেন। আচ্ছা এই ইকুয়াল কি বলেন তো? মূল সংখ্যা সমান কি বলতে পারবে? 6.0 * 10^25 মূল সংখ্যা মানে কি বলছো? এটা অ্যাভোগাড্রো নাম্বার। n ইকুয়াল কি বলেন? জানেন? W/m, এটা জানেন? করছেন? মূল সংখ্যার সূত্র কি? W/m একটা হলো গিয়ে আপনার ওই পরিমাপিত ভর বা যেটা আমরা জানি, আরেকটা হলো অ্যাকচুয়াল যেটা থাকার কথা, হ্যাঁ, W/m। সো W তো আর কি ওয়েট বা যেটা বলেন না কেন। তো আমি যদি এখানে দেখেন এক্সটেন্সিভ কি বলছি, extensive properties are those values depend on the size or extent of the system, total mass, total volume, total momentum। বোঝা গেছে? তার মানে কি সিস্টেমের ডিপেন্ড করতেছে না। আমি যদি আপনার ভরটা বেশি নিই বা কম নিই এটার উপর ডিপেন্ড করবে না, ভলিউমের উপর ডিপেন্ড করবে, ভলিউমের উপর প্রেসার করবে। তাই আমি বলতেছি যে আমার এই রুমে আমি ইন করতে পারবো 100 জন, আমি সেখানে ঢুকালাম 120 জন, তাহলে কি 20 জনের জন্য যে এক্সট্রা মাস, আমি উত্তরণটা বাদ দিচ্ছি, যে এক্সট্রা মাস যে ভর সেটা কি এখানে যুক্ত হলো না? যুক্ত হলে আলটিমেটলি কি হবে? সিস্টেমটা কি ডিপেন্ডেবল হয়ে গেল, ডিপেন্ড করে ফেললো না এটার উপরে? এটার উপরে ডিপেন্ড করবে যে আলটিমেটলি আপনার রুমে কে বসবে, কে দাঁড়াবে, কে কোন সাইডে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো পরে যাই হোক, ইভেন আপনি বললি এখন সবাই দৌড়ান 120 জন, কেমনে দৌড়াবেন বলেন? সম্ভব? দৌড়ানো যাবে না। তো এই যে মোমেন্ট আপনার এটার উপর নির্ভর করতেছে, বুঝতে পারছেন? কারণ কাইনেটিক এনার্জি সমান কি? E = ½ mv², ঠিক আছে? তো m বাড়াইলে কি হবে? মোমেন্টামও চেঞ্জ হবে, আবার মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, আবার যদি গতি বাড়ায় কমায় সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, কারণ m আর v গুণাকারে আছে।
আবার আমি যদি পটেনশিয়াল এনার্জি দিকে যাই, ঠিক আছে, পটেনশিয়াল দিকে যাই, পটেনশিয়াল এনার্জি মানে কি বলতে এক্সটেন্সিভ না, পটেনশিয়াল এনার্জি এক্সটেন্সিভ, ঠিক আছে, তার মানে কি EP mgh, সো m এখানে আসতেছে, তার মানে m থাকলে সে আলটিমেটলি এক্সটেন্সিভ, মানে ডিপেন্ড করে সিস্টেমের উপরে। ওকে, gh, তো h মানে কি হচ্ছে হাইটটা ওনাকে বুঝালাম রাব্বিকে দিয়ে, ঠিক আছে, হাইটটা এখানে ম্যাটার করতেছে। ইন্টেন্সিভে কি বলেন তো, স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক কাইনেটিক এনার্জি এবং স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। বুঝতে পারছি? তার মানে আমি যদি বলে দিই, বুঝার চেষ্টা করেন, আমি যদি বলে দিই যে এই ফ্লাস্কের বা এই রুমের মধ্যে এত মানে ভলিউম, মানে লাইক 1 ডেকামিটার কিউব বা 1 লিটার, ঠিক আছে, বা 100 ml, ঠিক আছে, এগুলো স্পেসিফিক বলে দিই, সেই ক্ষেত্রে কিন্তু ও ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, কারণ আপনি যখন ইন্টেন্সিভ ভাবে এক্সপ্লেইন করে দিবেন তখন আসলে সিস্টেমের উপর ডিপেন্ড করবে না, এইটা এখানে বলছে। তো টেম্পারেচারের জন্য আমরা বলতে পারি যে এটা ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ আমরা একে কি দিয়ে প্রকাশ করি, আর এম আর এন এর জন্য এভাবে দিয়ে দিছে। ওকে, এগুলো গালগপ্প মার্কা পড়াশোনা, এইজন্য হলো কি জাস্ট বেসিকটা টান দিচ্ছি। এখন দেখেন, the path of thermodynamic state that a system passes through as it goes from initial state to a final state is known by thermodynamic process, ঠিক আছে? আচ্ছা, তার মানে থার্মোডাইনামিক প্রসেস কি করে, একটা রাস্তা ফলো করে। আপনারা এরকম দেখছেন থার্মোডাইনামিক্স পড়ার সময়, এরকম দেখছেন A থেকে B পথে গিয়ে আবার এরকম করে ফিরে আসে, হ্যাঁ, এটা হলো গিয়ে তাপের প্রবাহ, মানে ফ্লো আর কি, পাথওয়ে আর কি, এর নিয়ে বিভিন্ন ল আছে। সো বেসিক্যালি যেটা হচ্ছে এখানে কি, যে একটা থার্মোডাইনামিক স্টেট, মানে ধরেন খুব সহজ বাংলায় বলতে গেলে আপনি পানি নিছেন, হ্যাঁ, পানি নিয়ে কি করলেন, তাকে হিট দিলেন, হিট দিয়ে সে বাষ্পে পরিণত হইল। ওকে, তাকে হলো গিয়ে বা হিট দ্বারা তো বাষ্পে পরিণত হবে না, সোজা হিসেবে একটা বরফ নেন, বরফ নিয়ে রেখে দিলেন, বলেন তো এটা কি পানি হবে কেমনে, হিট দিতে হবে নাকি এমনি পানি হবে? এমনি স্যার, এটাকে কি বলা হয়? স্যার গণনাঙ্ক বলে। হিট দিলে গণনাঙ্ক হয়, হিট দিলে গণনাঙ্ক। বরফ যে পানিতে পরিণত হয় এটা কি বলা হয়, এটা বলতে পারবে? আপনারা এগুলো করছেন না যে 0 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস টু 100 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা লিকুইড, মানে সরি সলিড, তারপর লিকুইড, তারপর অ্যাকুয়াস, সরি অ্যাকুয়াস, তারপরে গ্যাস। এবার এই সিস্টেমগুলো দেখছেন না? তো যখন তাপমাত্রা পরিবর্তন হয় তখন আসলে কি হয়, মেল্টিং হয়, গলনাঙ্ক হয়, বোঝা গেছে? কিন্তু যখন কোনো তাপের পরিবর্তন হয় না, বুঝাতে পারতেছি আমি, কোনো তাপের কোনো পরিবর্তন হয় না, তখন কি হয় বলেন? স্যার তাপের পরিবর্তন হচ্ছে স্যার, বরফ তো মাইনাসে ছিল, নরমাল অবস্থায় আসছে না, হ্যাঁ, তাপের পরিবর্তন তো হলো, তাহলে কিসের পরিবর্তন হলো না? তাপমাত্রার পরিবর্তন হলো না স্যার। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ যদি থাকে, সে যদি পানি হয়, ওটা 0 ডিগ্রি সেলসিয়াসেই পানি হবে। আমি বুঝাতে পারছি আপনাকে? আপনি 0 ডিগ্রি সেলসিয়াস বরফ যদি রেখে দেন, ও পানি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস পানি থাকবে, আপনাকে এক্সটারনাল হিট দিতে হবে না। পয়েন্টটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, পরিবেশ থেকে নিবে, এই যে ন্যাচারাল ওয়েতে নিল, এটাকে বলা হয় সুপ্ত তাপ, ঠিক আছে, এটাকে বলা ল্যাটেন্ট হিট। বুঝাতে পারছি আমি? মানে আলটিমেটলি ওভারঅল কোনো তাপমাত্রা থেকে এক্সটারনাল দরকার পড়ে না, সে নিজে নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, এটাকে বলা হয় সুপ্ত তাপ। বুঝা গেছে? আর যখন আপনি 0 ডিগ্রি সেলসিয়াস কে হিট দিবেন, তখন সেই ওই অ্যাকুয়াসটা, মানে লিকুইডটা, সে হলো গিয়ে গলনাঙ্কে পরিণত হবে, বুঝতে পারছেন? তখন সে গরম হওয়া শুরু করবে। এই যে আপনি তাপ দিয়ে গরম করতেছেন, এটাই হলো গিয়ে আপনার তার মেল্টিং। কিন্তু এর যে মূলত হচ্ছে তাপ তো লাগছে পরিবেশ থেকে, যেখান থেকে আপনি নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমরা তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলতে এক্সটারনাল তাপ দেওয়াটাকে বুঝি। আচ্ছা, তো এইগুলো আসলে এগুলো এটাই আর কি আমাদের যে প্রসেসটা, পাথওয়েটা, যে ফার্স্টে কি হলো তারপরে কি হলো, এটা একটা পথের মতো, হ্যাঁ, ওইটা আর কি বলছি, থার্মোডাইনামিক প্রসেস স্টেটস দ্যাট a system passes through as it goes from initial state to final state। বড় ফ্রেমে বাসন করছি, শুধু আইসা সহজ বাংলা বলতে গেলে। আচ্ছা, এখন এখানে কিছু লেখা আছে, এই যে আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম না, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম, হ্যাঁ, কনস্ট্যান্ট টেম্পারেচার, ওই যে আইসোবেরিক, ওকে, তারপর আইসোকোরিক মানে ভলিউম, তারপর কি আছে বলেন, কনস্ট্যান্ট টেম্পারেচার। এনিস কালবে দেখবেন, যখন যে জিনিসটা কনস্ট্যান্ট,
ওকে নিয়ে আমরা কিছু বলি না। যেমন দেখেন আইসোথার্মাল প্রসেসে কি হয়, টি কনস্ট্যান্ট, সেই টি কনস্ট্যান্ট, তার মানে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে পিভি ইজ ইকুয়াল টু কে। আচ্ছা, তারপরে দেখেন কনস্ট্যান্ট ভলিউম আইসোকোরিক প্রসেস, তার মানে কি পি ইজ ইকুয়াল টু এন এমআর বাই ভিপি। এটা কি, এটা আমি বলি, এটা হলো যে কি লেখা আছে, পি ইজ ইকুয়াল টু, আমরা অ্যাড্রেস পাবো না, দিবেন কোন এক সময় অ্যাড্রেসের কথা বলবো না ক্লাসের মধ্যে। ভি এটা না, এটা কোথায় আছে জানেন, বলেন তো। PV is equal to এটা 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 দেখেন nRT সূত্র জানেন স্যার ফিজিক্স একটু কাজ আছে স্যার, কথা না আকিদি আছে স্যার। এটা হলো গিয়ে মেইন সূত্র, যে PV is equal to nRT। এটা হলো গিয়ে আপনার অ্যাভোগাড্রো বয়েল চার্লস মিলে একটা ফর্মুলা আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগে বলছি n মানে কি বলেন, মনে পড়ছে? মনে পড়ছে নাকি মনে পড়ে না বলেন। n is w by n বললাম না, n হলো কি ওই যে মলিকুলার মাস, n মানে মলিকুলার মাস, w মানে কি প্রদত্ত যেটা আগে আছে। আমি বললাম যে আমার এটা যদি আপনার 1 মোল হয় মানে 1 গ্রাম হয়, আমি সাপোজ ধরলাম 1, so p is equal to 1 by n RT, কিছু বললাম RT বাই ও আচ্ছা, w মানে n বসাইছে তাহলে। আচ্ছা দাঁড়ান আমি একটু বসাই নিই, এটাকে সাইজ করে দিই, তাহলে আচ্ছা w রাখি, হ্যাঁ মানে কি রাখছে, v কোথায় রাখছে, v আর এই সাইডে না, জি, তাহলে p is equal to w by m into v into r into t, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার দেখেন এখানে যেটা হইছে সেটা হলো গিয়ে এই মলিকুলার মাসটাকে আপনার 1 মোল ধরে নিছে, আর প্রদত্ত ভর হিসেবে এই w জায়গায় ছোট করে m বসাইছে, বুঝা গেছে, মানে m গ্রাম, বুঝা গেছে, w মানে m গ্রাম, এটা বসাইছে, এটা দেখে তো মিলছে কিনা, m আর হ্যাঁ মিলছে, এটা মানে হলো কি এই যে এটা লেখেন, এটা লাগবে আপনাদের, সেইভাবে আমরা বের করতে পারবেন আর কি আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলোর গ্রাফ আছে, এগুলোর গ্রাফ আর কি লাগবে না। এটা দেখেন পলিথর্মিক প্রসেস PV টু দি পাওয়ার n, এটাও ইম্পর্টেন্ট না। অ্যাডিয়াবেটিক প্রসেস এটা বেশি ইম্পর্টেন্ট, দেখেন নো হিট ফ্লো অ্যাক্রস দ্য সিস্টেম বাউন্ডারি, ওকে। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাসেন্থালেটিক প্রসেস সব ইম্পর্টেন্ট না, অ্যাডিয়াবেটিক প্রসেস বেশি ইম্পর্টেন্ট। আপনাদের আইডিয়া আছে বলেন তো অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি? PV টু দি পাওয়ার গামা, ফর্মুলা দিয়ে রাখছি শুধু, ঠিক আছে। মানে অ্যাডিয়াবেটিক প্রসেস কোনটা বলেন? flow across the system boundary. স্যার এমন একটা প্রসেস যেখানে স্যার কোনো হিট আসবে না, হিট কাজ করবে না স্যার, এরকম কিছু? তো হিট ফ্লো মানে বাউন্ডারি বাইরে গিয়ে যাবে না, সিস্টেমের মধ্যেই থাকবে, সিস্টেমের মধ্যে কোনো হিট কোনো ফ্লো করে না, কাজ করে দেওয়া আছে না একটা বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারি কি হবে? সিস্টেমের মধ্যে স্যার হিট স্যার ফ্লো করবে না, তার মানে এখানে যদি হিট ফ্লো করবে না তাহলে কোনো টেম্পারেচারও নাই, তাপমাত্রাটা পরিমাপের একক। আপনাকে কিসের কথা বলতেছেন স্যার? এইটাই আমি বুঝতেছি না। কোনটা এটা? হ্যাঁ এই যে লিখলেন না স্যার, হ্যাঁ হ্যাঁ এই একটু শুনুন স্যার। এটা হচ্ছে যে W ইকুয়াল এই যে M, সরি আমরা যে PV ইকুয়াল হচ্ছে W বাই M লিখছি না, তারপর হচ্ছে W বাই M, আর লাস্টে যে P ইকুয়াল M বাই V, তাহলে W কোথায় গেল? W মানে তো m বসাইলাম, W ইকুয়াল m ছোট ধরে ডাবল করে ছোট ধরে
ওটা মনে করেন আপনি ওয়েটের জায়গায় 1 বসাতে পারেন, ওটা m গ্রাম। আমি ধরেছি সিঙ্গেল মলিকুলার ক্ষেত্রে আর কি, এক মৌলের ক্ষেত্রে। ওটা- আরো সহজ উপায় আমি বলে দিই, কিছু করা লাগবে না। এই যদি আপনি last- মনে করেন 1 n 1 মোল, তাহলে হলো কি PV RT, সো P RT বাই V, শেষ। আর কোনো ঝামেলা নেই। বুঝতে পারছেন? আর কোনো ঝামেলা নেই। বাট এখানে যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট, তো ভলিউম মানে কি, এখানে তার একটা ন্যূনতম ভর আছে, ওই W মানটাই আর কি m আকারে বসাইছে, আর কিছুই না। ঠিক আছে? এইখান থেকে মনে হয় আমাদের ফোকাস না, আমাদের ফোকাস হলো ম্যাথ আর সামনে আরো এই যে আমি বলবো যে অ্যাডাপ্টিভ প্রসেসটা হলো আপনার কি, আমার যদি বলি হিট নাই, তাহলে কি আমি টেম্পারেচার পাবো? না, তাপ যদি না থাকে তাপমাত্রা তো পাবো না, তাই না? সো আলটিমেটলি এটা হলো দিয়ে এমন একটা সিস্টেম প্রসেস যেখানে হলো আপনার এক্সটার্নাল কোনো হিটের আদান প্রদান হয় না, যা আছে তাই। ঠিক আছে? তো এটা গেল। তো ওইটা আপনি PV টু দ্য পাওয়ার, এটা কিন্তু গামা, V টু দ্য পাওয়ার গামা কনস্ট্যান্ট। ওকে, এটা গ্রাফটা হবে এরকম, স্টুডেন্ট আমার কিছু মনে পড়ে, এরকম কিছু একটা গ্রাফ হবে, এক্সপোনেনশিয়াল এর মতো বা স্ট্রেইট একটা গ্রাফ হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আরেকটা আছে হলো কি আপনারা এই যেটা দেখেন, অ্যাডিয়াবেটিক প্রসেস গেল। তো আমাকে একটা एग्जांपल দেন তো অ্যাডিয়াবেটিক প্রসেসের। বলেন। কিছু এখন করার সময় না। বলেন বলেন, খুবই ইজি একটা নাম আছে, এটা উদাহরণ আছে, বলেন। কিছু ক্লাস লিখতে দিতে পারো না, এটা সাইড ক্লাস বলেন, পারবেন? আপনারা রেগুলার দেখেন, প্রায় দেখেন আর কি, গ্রীষ্মকালে দেখা যায় কোন জায়গায় স্যার? রাস্তাঘাটে যে কোনো জায়গায়, প্রায় দেখছেন আপনারা এগুলো। এমন কিছু কি আছে স্যার তাপ নাই? না, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি বলেন যে হিট হবে না, কিন্তু কি হবে বলেন? কি স্যার? আপনার হিট হবে না, কিন্তু আলটিমেটলি কি করেন বলেন? গরম করে। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে বলি, জিনিসটা হলো গিয়ে কিছু মানুষ আছে না খুব শান্তশিষ্ট, কিন্তু পিঞ্চ করলে বা খেপাইলে একদম আগুন হয়ে যায়, বেশি আগুন হয়ে যায়। এটা হলো গিয়ে আপনার অ্যাডিয়াবেটিক প্রসেস, এমন মনে রাখবেন। সোজা হিসাব হলো গিয়ে, ধরেন নরমালি গাড়ির টায়ারগুলো আছে না, স্যার টায়ারগুলো চলে খুব ওকে, খুব কোনো সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত যখন গরম হয়ে যায়, ও চেষ্টা করেন। আমি কিন্তু হিট ট্রান্সফার করতেছিও না, নিচ্ছিও না, কিন্তু যখন অতিরিক্ত মানে রাস্তা মানে ধরুন 40 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, রিক্সায় তো অন্য সবাই চালাইছে, স্যার বিস্ফোরণ হয়। বুম করে একটা টিস করে শব্দ হয় না? জি স্যার। এটা কেন হয় জানেন? এটা রুদ্ধতাপীয় আচ্ছা এটা তো বাংলা আমি বলি না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা মানে হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, এরকম একটা কার্ভ নিয়ে আমরা উল্টা এরকম একটা কার্ভ হবে না, এই একটা কার্ভ হবে। এটা এই জন্য হয়, কারণ হলো কি জানেন, সে এক্সটার্নাল যখন ফোর্স পাবে, ভিতরে কিন্তু সব ফিক্সড আছে। চেষ্টা করেন, আমি যখন বেলুনকে চাপ দিই, বেলুনের ভিতরে কি হয়, অণুগুলো সংকুচিত হয়ে যায়, জোরে চাপলে তারা ফেটে যায়। বুঝতে পারছেন? টায়ারের ক্ষেত্রে সবকিছু ফিক্সড আছে, সে হিট নিবেও না, দিচ্ছেও না, টেম্পারেচার কোনো চেঞ্জ নাই। যদি টায়ারের সাথে কোনো আপনার ইন্টারনাল টেম্পারেচার ক্রিয়েট হইতো বা ঝামেলা হইতো, গাড়ি চলতে পারতো না, টায়ার একটা ফুলে এবং আলো হয়ে যেত। কিন্তু সেটা কি হয়? হয় না। বাট টায়ার ফেটে যায় কেন? কারণ হলো গিয়ে টায়ারটা এমন ভাবে কম্প্যাক্ট করা যে আপনি ওকে যতই হিট দেন না দেন বা নরমাল হইতে তার কোনো সমস্যা হয় না, বাট যখন এটা খেপাই দিবেন, শেষ, কাম করে বাস্ট হয়ে যাবে। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে? সো এটা কেন হচ্ছে বলেন তো? কারণ ওই যে সে যে হিট আলাদা করতেছে না, যদি সে হিট নিত বাধা করতো, কি হতো বলেন? হয় সে চ্যাপটা যেত, নাহলে সে মোটা হয়ে যেত, নাহলে ফাটতো না। ফাটতো না, হ্যাঁ, হয় আদান প্রদান করতো, কারণ আদান প্রদান হবে না, কিন্তু করতে পারছে না। হুট করে যখন চাপ দিচ্ছে, সে হুট করে টেম্পারেচার পাচ্ছে, ফাটে কেন স্যার? ওয়েদার টেম্পারেচার গরম হচ্ছে না। আমি যদি এখন তাকে হঠাৎ করে এমন ভাবে প্রেসার দিচ্ছি, হিট
দিচ্ছি আলটিমেটলি হিট কিন্তু সে এক্সটার্নাল দিচ্ছে না, এই জন্য কিন্তু সে হয় দিচ্ছে না ভিতরে দিচ্ছে না। এটা কি মানে ওভারলোড হয়ে যাবে না Overload হয়ে যাবে। তো পেট ভর্তি আমি মানে ঠুসায় খাওয়াইতেছি খাইতে হবে তোরে খা চলবে তো আপনি তো খেতে পারবেন না। বুঝতে পারছেন বুঝতে পারছি, অবশ্যই হয়ে যাবে। বুঝতে পারছি। তো এই হলোকে ফার্স্ট লাইন এখানে আসলে আমার কিছু নাই এখানে আমি কি বলবো আসলে এই আচ্ছা ইকুইলিব্রিয়াম একটু পজ দেন স্যার তো মোটামুটি ওখানে আমাদের ম্যাথের কিছু নাই মানে আমার পার্সোনালি পছন্দ যে আমি দেখাইতাম আপনাদের কার আকারে যে কেন কনসেপ্ট হচ্ছে কিভাবে কোন ধরনের ম্যাথগুলো আছে হ্যাঁ সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাত্ত্বিক প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো আমি বাংলায় পড়ে আসছি এগুলো হলো গিয়ে হ্যাঁ আপনার ওই যে অ্যাডিয়াবেটিক প্রসেস হ্যাঁ আইসোমেট্রিক প্রসেস ঠিক আছে বাংলা কি সমষ্ণ প্রক্রিয়া তো এটা আর কি তো সমষ্ণ প্রক্রিয়া কি হয় তাপের আদান প্রদান হয় বুঝতে পারছেন ফিজিক্স সাইলেন্ট করে তাপের আদান প্রদান হয় তো তখন আবার সিনারিওগুলো ভিন্ন আচ্ছা যাই হোক এখন কথা হলো গিয়ে আপনার ইকুইলিব্রিয়াম বলে একটা জিনিস আছে হ্যাঁ যে ব্যালেন্স করাটা তো আপনার যদি একটা সিস্টেমে আচ্ছা so a system in equilibrium experiences no changes when it is isolated from its surroundings okay তার মানে আপনি আলটিমেটলি একটা সাম্যাবস্থা নিয়ে কাজ করতেছেন বেসিক্যালি থার্মোডাইনামিক্স মানে আপনার সাম্যাবস্থা নিয়ে কাজ করতে হবে আপনারা 9 10 এর বই পড়ে আসছেন বিভিন্ন ল সাম্যাবস্থা মনে আছে কি ছিল বলেন তো ইকুইলিব্রিয়ামের ল ছিল কিছু স্যার ওই যে নিউটনের তৃতীয় নম্বর সূত্রটা না ল ছিল আমি আপনাদের বলি ইকুইলিব্রিয়াম ল ইন কেমিস্ট্রি ঠিক আছে এই যে ল অফ ইকুইলিব্রিয়াম এই যে সম্মুখমুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া এগুলো পড়ছেন না এই যে লা শাপেলিয়ার প্রিন্সিপাল মনে পড়ছে হ্যাঁ কি হয় বলেন আমি যদি এক পাশে হলো গিয়ে হারে মানে সাড়ে আর এক বস্তু গ্রহণ করে হ্যাঁ তাপ উৎপত্তি বিক্রিয়া কি হয় ডেল এর চেয়ে মাইনাস হয় তার মানে কি ডেল এর চেয়ে মাইনাস কেন কারণ কি হয় বলেন তো আমার উৎপাদে তাপ প্রডিউস হয় আমার উৎপাদে তাপ প্রডিউস হয় তো আমরা যখন ক্যালকুলেশন করি আমরা যখন কোনো কিছু হিসাব করি ক্যালকুলেশন করি হ্যাঁ এখন a + b = c + d এইখানে +72 কিলোজুল তৈরি হইলো তো আমরা যখন ডেল এস হিসাব করি তখন কি হয় বলেন তো এই সাইড থেকে হিসাব করি তো এটা কি মাইনাস চলে হয়ে যাবে না এই জন্য ডেল এস সমান -72 কিলোজুল কিসে বলে তার উৎপাদন বিক্রিয়া বুঝতে পারছি আমি তো আমার যদি এখানে মাইনাস হয় তার মানে কি আমার বিক্রিয়াকে প্লাস করতে হবে ব্যালেন্স করার জন্য তো উৎপাদে যদি তৈরি হয় তাহলে কি করতে হবে বলেন আমার এই সাইডে বাড়াইতে হবে আর এটা যদি এই সাইডে তৈরি হয় আমার উপরে বাড়াইতে হবে জাস্ট ব্যালেন্স করা আর কি কিন্তু এই লটা তখনই খাটবে যখন আপনি বারবার বলতেছি লিকুইড বা অ্যাকুয়াস নিয়ে কাজ করবে সোজা হিসাব জলীয় দ্রবণ যদি এখানে সলিড থাকে এটা আগে আমাদের আসলে সলিড থাকে কোনোভাবেই এই ল থাকবে না ঠিক আছে তো এটা বুঝতে হবে আর কি যে আপনি আসলে কোন জায়গায় লটা কাটাচ্ছেন এইটাই বললাম যে ইকুইলিব্রিয়াম করতে গেলে আপনার ল অফ স্টেটমেন্ট এটা জানতে হবে মানে সরি ইকুইলিব্রিয়াম আর কি কি বলি রে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা জানতে হবে তো ইকুইলিব্রিয়াম অনেক ধরনের আছে সো বেসিক্যালি এটা চার ভাগে ভাগ করা হয়েছে এখানে আপনাদের বেসিক মেকানিক্যালের মধ্যে একটা হলো যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আমি বলছি অ্যাটেন্ডেন্স গুলো এখন দিয়ে না পরে দিয়ে তো মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা এরকম देयर इज নো ব্যালেন্স ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম আনব্যালেন্সড ফোর্স তার মানে আপনার এখানে আলটিমেটলি কোনো আনব্যালেন্স মানে নাকি ইমব্যালেন্স আর কি হ্যাঁ মানে এমন কিছু ফোর্স দিবেন না যেটা আলটিমেটলি আপনার সিস্টেমে চেঞ্জেস আনবে টেম্পারেচার ইজ সেম থ্রুআউট দ্য এন্টায়ার সিস্টেম মানে আমি একটা পাত্রকে গরম করতেছি এমন না যে আপনার উপরে হাতে ধরে থাকতে পারবো আলটিমেটলি তাপটা পুরোটার মধ্যে ছড়াই যাবে বুঝতে পারছি আপনি যদি মনে করেন যে আমি একটা স্টিলের পাত্র নিছি চুলা থেকে নামাইলাম উপরে ধরলে আরে লাগবে না সমস্যা ধরে থাকি উপরে ধরলে আমার হাতে ফসকা পড়বে নিচে ধরলে হাতে ফসকা পড়বে ঠিক আছে যাই হোক তো আলটিমেটলি সিস্টেমটা এরকম যে প্রত্যেকটা পয়েন্টে হলো সেম ভাবে কি টেম্পারেচার ছড়াই যাবে তাপমাত্রাটা আর তাপ ছড়াইলেই তাপমাত্রা আপনি মেজার করতে পারবেন
ফেজ ইকুইভ্যালেন্ট কি হয়? মাস অফ ইচ ফেজ রিচেস অ্যান ইকুইভ্যালেন্ট লেভেল। এখন আপনার ভরের চেঞ্জটা হবে আর কি, হ্যাঁ, প্রত্যেক জায়গায় আপনার ভরের সাম্যতা সমান থাকবে, মানে এখানে 5 জন, 2 জন গ্যাপ দিয়ে আবার 5 জন, আবার 2 জন গ্যাপ দিয়ে আবার 5 জন, মানে ম্যাসের সাম্যাবস্থা ঠিকমতো থাকবে আর কি। আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি বলেন? chemical composition does not change with time, that is no chemical reaction occurs। বুঝতে পারছেন? তার মানে এটা আসলে সময়ের সাথে চেঞ্জ হয় না। আপনি আমাকে বলেন, এই যে আমি যে আপনাকে রিঅ্যাকশন দেখালাম তাপ উৎপাদিত ভারী বিক্রিয়াতে, এর টাইমের কথা কোনো উল্লেখ আছে? না স্যার। সো এটা ল অফ আপনার কেমিক্যাল ইকুইভ্যালেন্টের মধ্যে লাস্টের প্রিন্সিপল আপনি পড়ে আসছেন না? তো আলটিমেটলি আপনি যখন কেমিক্যাল রিঅ্যাকশন গুলো করবেন অ্যাকুয়াস নিয়ে, হ্যাঁ, তখন কিন্তু আলটিমেটলি আপনার এই জিনিসগুলো আসবে না। তো মোটামুটি এই 4টা ফেজে ভাগ হয়, এর বাইরে যায় না। ওকে, সো এখানে আসলে এই সিস্টেমের মধ্যে প্রসেস, হ্যাঁ, P1 V1 T1, মানে একটা সিস্টেমে প্রেসার আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে। আবার একটা সিস্টেম কেমনে চেঞ্জ করতেছে, ধরুন হলো গিয়ে আমি খুব রাগী মানুষ, আমার সাথে শান্ত মানুষ থাকলো, একটা ফ্যামিলি ওর সাথে থাকতে থাকতে আমি শান্ত হয়ে যাব, বুঝতে পারতেছি? বা আমার খুব শরীর গরম, আরেকজন ঠান্ডা, আমি তাকে ধরলাম, আদরে থাকলাম, দেখলাম যে ও আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। ও যদি বেশি ঠান্ডা হয় তাহলে কি হবে? আমি গরম হয়ে যাচ্ছি, আমি ঠান্ডা হয়ে যাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারতেছেন? তার মানে যার প্রাধান্যটা বেশি, আমি বুঝতে পারতেছি আপনাকে, যার প্রাধান্যটা বেশি ওর এফেক্টটা আরেকজনের উপর পড়বে। ক্লিয়ার? তার মানে কি, আমি ধরুন একটা বিশাল বড় গরম পাত্র নিলাম 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এখন আমি একটা ঠান্ডা বরফ নিলাম, রাখলাম এখানে, আমি যদি কোনোভাবে একটা নল কানেক্ট করে দিই, দেখো কি হবে জানেন? একটা যদি একটা কপার বা কিছু মানে তাপ পরিবাহী করতে পারে, ঠিক আছে, তাপমাত্রা পরিবহন করতে পারে, যদি এমন কিছু হয় তখন কি হবে বলেন? আস্তে আস্তে করে দেখবো যে আমার যদি বরফটা বেশি ঠান্ডা হয়, ও আস্তে করে ঠান্ডা করে দিচ্ছে। বুঝতে পারছেন? এই যে সিস্টেম টু সিস্টেম ইন্টারফেস হচ্ছে একটা চেঞ্জ হচ্ছে স্টেটের, এটা আর কি এখানে বলছে যে প্রসেসটা আর কি যে কিভাবে চেঞ্জ হচ্ছে। আর প্রসেসটা যখন হয় তারা কিছু ভ্যালু নিয়ে পাস করে, মানে ভ্যালু ক্রিয়েট করে, কিছু ভ্যালু নিয়ে ক্রিয়েট করে, মানে একটা পথ ফলো করে। ওই যে বললাম না ইকুইভ্যালেন্ট প্যাথ বা আপনার থার্মোডাইনামিক্সের পাথ, এইটাই হলো সেই প্রসেসের পাথ। বুঝা গেছে? তো মানে ট্রান্সফরমেশন মানে এক জায়গা থেকে, এক স্টেট থেকে, এই যে সিস্টেম আন্ডারগোস ফ্রম ওয়ান ইকুইভ্যালেন্ট স্টেট টু অ্যানাদার, ইটস কল্ড প্রসেস। তো মানে একটা সাম্য অবস্থা থেকে যদি আরেক অবস্থায় যায়, সেটাকে আমরা বলতেছি এখানে প্রসেস, প্রক্রিয়া। তো আমরা এই পর্যন্ত পজ রাখি আপাতত, এগুলো ডিটেইলস আমরা ধরেন আবার অনলাইনে বাকি ক্লাসগুলো শেষ করব, যেটা কি কাভার করলাম না। তো এই তো মোটামুটি 2 তো কভার করে ফেললাম। তো এই সরি 3, তো 1 নাম্বার সূত্রগুলো আছে, 3 নাম্বার তো শেষ হয়েছে, 4 মনে হয় 4 বা 5 পর্যন্ত করব, তো বেশি সময় লাগবে না আর কি। হ্যাঁ, একটা 1 ঘন্টা ক্লাস নিলে কালকে মনে দিব না, কালকে হলো গিয়ে ওই মাইক্রোপ্রসেসরের একটা ক্লাস করে নিতে হবে। তোমাদের আগের দিন জানাই দিবেন গ্রুপে, আমি গ্রুপে জানাই দেব। এটা একটু টোটালি কি নিয়ে আসছি কষ্ট করে কোনটা এটা শীট আমি সবগুলো দিয়ে দেব, সমস্যা নেই। আর যদি আমাদের কিন্তু সব আসলে